আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। অনেক দিন খেয়াল করা হয়নি, প্রায় 2-3 দিন। এবার এসে দেখি একদম ওয়াশিং মেশিন ভর্তি কাপড় হয়ে গেছে। আর ঘামের কাপড় দেখা যাচ্ছে 2 দিন রাখলে আর একটু বেশি গন্ধ হয়, সেই জন্য আমি এই মেডিসিনটা ইউজ করলাম আর এখন ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিচ্ছি। কারণ অনেক কাজ পড়ে আছে, ভাবলাম ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিয়ে কাজগুলো শুরু করে ফেলি। একদিকে কাপড়গুলো ধোয়া হয়ে যাবে, অন্যদিকে আমার কাজগুলো এগিয়ে যাবে। সবাই কেমন আছেন বলুন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। এই ওয়াশিং মেশিন স্টার্ট হবার আগে কত যে কেরিকেচার করে, কত যে ঢংঢাং করে, এই ঢংঢাং দেখতে গিয়ে খেয়াল করলাম ওয়াশিং মেশিনটা বেশ ময়লা হয়ে গেছে, এটাকে একটু পরিষ্কার করা দরকার। দাঁড়ান, আপনাদের সাথে গল্প করতে করতে ওয়াশিং মেশিনের উপরের টপটা এটা একটু পরিষ্কার করে নিই। এই যে এই টপটা আমি ঢেকে রাখি, কিন্তু তারপরও ইউনি এখানে এসে এত লাফালাফি করে, এত দুষ্টুমি করে যে কোনো কোনো জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে। বলুন তো, এটা কি কেউ বিশ্বাস করবে যে একটা বিড়ালের পায়ের দাগ পড়ে গেছে ওয়াশিং মেশিনের টপের উপর? আসলে টপের উপরে না, গ্লাস অংশটাতে না, যে অংশটাতে প্লাস্টিক দেওয়া আছে সেই অংশটাতে, মানে প্লাস্টিক দিয়ে কভার করা আছে, আমি সেই প্লাস্টিকটা খুলে ফেলিনি, সেই অংশটাতেই স্ক্র্যাচ পড়েছে। তো ওটা এমন বড় সড়ো কোনো ব্যাপার না। কিন্তু ইউনির পায়ের নখ কাটাটা খুব কঠিন, সেই জন্য দেখা যায় অল্পতেই তার নখটা বড় হয়ে যায় এবং সে আমাদের গায়ে, হাতে, পায়ে এবং জিনিসপত্র সব কিছুতে স্ক্র্যাচ করে। এই ফ্রাই প্যানটা না স্বপ্ন থেকে আনলাম। স্বপ্নতে 18 এবং 19 তারিখে একটা অফার চলছিল। ঠিক কী উপলক্ষে অফার বলতে পারছি না, কিন্তু একটা অফার চলছিল। এই ফ্রাই প্যানটার নর্মাল প্রাইস দেখলাম 775 টাকা এরকম কিছু, আর এটা আমি কিনেছি 499 টাকায়, তার মানে 500 টাকায়। এই বড় ফ্রাই প্যানটা তো আমার আছে, কিন্তু এই কাল্লা ফ্রাই প্যানে না কাজ করতে আমার নিজের একটু লজ্জা লজ্জা লাগছিল। তো ভাবলাম যে আচ্ছা, এরকম একটা অফার যখন পেয়েছি, একটা এই ফ্রাই প্যানটাও আমি কিনে নিই। এই ফ্রাই প্যানটা 22 সেন্টিমিটারের একটি ফ্রাই প্যান, খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। সুন্দর রুটিগুলো ভেজে নেওয়া যাবে, তারপর একটু ডিম পোচ করে নেওয়া যাবে, মোটামুটি ছোটোখাটো কিছু জিনিস সেখানে ইজিলি করা সম্ভব। আর ফিল্টারের ছাঁকনিটা পরিষ্কার করলাম। নর্মালি 2 থেকে 2.5 মাসের মাথায় আমি এই ছাঁকনিগুলো ফেলে দিয়ে নতুন করে রিপ্লেস করে দিই। এবার ঈদের জন্য আর সেভাবে খেয়াল করা হয়নি, তো হঠাৎ স্বপ্নতে গিয়ে এটা কথা মনে পড়লো, তাই কিনে নিয়ে আসলাম। খালাকে বলে গিয়েছিলাম আমার জন্য একটু লতি এবং সাজনা কেটে বেছে রেখে দিতে, তো মোটামুটি সে সবগুলো রেডি করে রেখেছে। আজকে আর এগুলো রান্না করব না, তাই এগুলোকে আমি এখন প্যাকেটে করে ফ্রিজে রেখে দিচ্ছি। ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে আগামীকাল এটা রান্না করব। যখন রান্না করব তখন চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। আসলে আগামী 1-2 দিন খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি ইউনিট নিউটর করাবো বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ডক্টরের কাছে একটা চেক আপ দরকার আছে, তারপর নিউটর এবং তার পরবর্তী ফলো আপ, এই ব্যাপারগুলো নিয়ে আবারও একটু ব্যস্ততায় সময় কাটছে। একদিকে মেয়েদের ফাইনাল চলছে, তার মধ্যে আমি ইউনিট ডিসিশনটা এমন সময় নিয়েছি, আমার নিজেরই একটুখানি মনে হচ্ছিল যে আমি বোকামি করেছি, কিন্তু এটা না করালে চলছিলই না। ইউনিট দুষ্টুমি অনেক বেশি বেড়ে গেছে, এবং আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি সে যে আমার কত শখের একটা জিনিস ভেঙে ফেলেছে। আমি এই ভিডিওটা যদি দীপাপু দেখে তাহলে বুঝতে পারবে আমি কিসের কথা বলছি, কারণ দীপাপু আমাকে বলেছিল যেদিন ইউনি তোমার এই শখের জিনিসটা ভেঙে ফেলবে আমাকে জানাবে, আমি এসে ওকে ঘাট ধরে বের করে দেবো। তো ইউনিকে তো আসলে ঘাট ধরে বের করে দেওয়া সম্ভব না, নিজের শখের জিনিস ভেঙে গেছে, বুকে পাথর চাপা দিয়ে হলেও এখন আমাকে চলতে হবে, কিছু করার নেই। এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি, শিশিরের কাছ থেকে আমি কিছু মশলা নিয়েছি, ঘরের ঘ্রাণ, শিশিরের পেজ। তো সেই মশলাগুলো আসলে ওর ম্যাজিক্যাল মশলার ব্যাপারটা আমার এত পছন্দ হয়েছে, সামনে যেহেতু কোরবানির ঈদ, এই মশলাটা যে কোনো ধরনের মাংস রান্না করতে নাকি ভীষণ সাহায্য করে, সেটা চিকেন থেকে শুরু করে গরু, মহিষ, খাসির মাংস কিংবা মাছ, যে কোনো ধরনের মাংস রান্না করতে এটা নাকি বেশ ভালো ম্যাজিক্যালি কাজ করে। সেই চিন্তা ভাবনা থেকেই আমি এই মশলাটা এনেছি, আর সেই সাথে আমার কিছুটা হলুদ গুঁড়ার প্রয়োজন ছিল এবং হলুদ গুঁড়াটাও অর্ডার করে দিয়েছি। শিশিরের পেজ ঘরের ঘ্রাণের একটা বিশাল সুবিধা হচ্ছে,
অর্ডার করার 24 ঘন্টার মধ্যেই মোটামুটি জিনিসপত্র হাতে চলে আসে, যেটা সত্যি খুব প্রশংসনীয়। আমি শিশিরকে শুধু বলেছিলাম যে আমার এটা একটু দরকার, ব্যাস 24 ঘন্টার মধ্যে চমৎকারভাবে আমার হাতে চলে এসেছে। আর অর্গানিক যে কোনো কিছু ব্যবহার করতে আমি খুবই পছন্দ করি, এটা আপনারা জানেন। তো এরকম অর্গানিক প্রোডাক্টগুলো হাতের কাছে যখন আসে সেগুলো নেয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত। মশলাগুলোকে গুছিয়ে রেখে সোজা চলে যাচ্ছি রান্না করতে। একটা চিকেন রান্না করব। আসলে যেহেতু বাচ্চাদের পড়ালেখা শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে, তো চিকেনটা রান্না থাকলে একটু আরাম লাগে, যে তাদের মুড সুইং হোক আর যাই হোক, চিকেন দিয়ে তারা পরোটা খেতে পারে, ভাত খেতে পারে, চাইলে পোলাও খেতে পারে। চিকেন রান্নাটা থাকাটা জরুরি। তো এই চিন্তা করেই চিকেনটা রান্না শুরু করেছি। এবং খেয়াল করে দেখুন, আজকে আমি চিকেন রান্না করছি একটা সসপ্যানে। এই সসপ্যানটার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করব আর রান্নাটা করব। রান্নার রেসিপি শেয়ার করছি না, কারণ চিকেন রান্না আমার থেকে আমার ভাইয়া আপুরা অনেক ভালো জানে। তো এই সসপ্যানটার যেটা ইতিহাস, সেটা হচ্ছে আজ থেকে 5 বছর আগে আমি যখন ভুটানে যাই, তো তখন কোভিড শুরু হলো। তো আমার সাথে সেরকম কোনো ইউটেন্সিলস ছিল না, হাঁড়ি পাতিল ছিল না। তো কি কিনবো, ওই সময় লকডাউন শুরু হয়ে গেছে, ইন্ডিয়া থেকে কোনো ইউটেন্সিলস ভুটানে ঢুকছে না, আমি কোনো কিছু কিনতে পারছি না। তো এই সসপ্যানটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো দোকানদার হিন্দি ভাষায় আমাকে বলল যে আপনি কি নিতে চান, কি করবেন এটাতে? তা আমি বললাম যে আমার আসলে রান্নার জন্য একটা কিছু লাগবে, তো আমি এটাই ভাবছি যে নিব কিনা। তো বলে যে হ্যাঁ, আপনি এটা নেন, এটাতে আপনি ভাত রান্না করতে পারবেন, ডাল রান্না করতে পারবেন, সেই সাথে হচ্ছে দুধ জাল দিতে পারবেন। তো তখন এই চিন্তা করেই নিয়েছিলাম যে আচ্ছা এটা থাকলো, আর আমার একটা রাইস কুকার আছে, আমি রাইস কুকারে বাকি রান্না করব। কিন্তু বাসায় আনার পর দেখা গেল এই সসপ্যানে আমি মাছ রান্না করি, মুরগি রান্না করি, দুধ জাল দিই, ডাল রান্না করি, ভাত রান্না করি, মানে এই একটাতেই সব কিছু করছি, বারবার ধুচ্ছি, এই চলছিল আমার পরিস্থিতি। তো এরকম মোটামুটি 5 মাসের মতন আমার এই পরিস্থিতি থাকার পর যখন আমাদের বদলি হয়ে আমরা থিম্ফুতে আসলাম, তারপর গিয়ে আমি অনেক কিছু কিনেছি, অনেক পাতিল কিনেছি, ফরচুনার, তারপর অনেক কিছু কিনেছি, প্রেশার কুকার কিনেছি। কিন্তু ওই লকডাউনের ওই টাইমটাতে, কোভিডের ওই টাইমটাতে এই সসপ্যানটা যে আমাকে কী পরিমাণ সাপোর্ট করেছে সেটা বলবার মতো না। আজও যখন রান্না করছি, আমার সেই 5 বছর আগের ঘটনাগুলো আমার চোখের সামনে ভাসছে, যে আমি এটাতে কিভাবে মুরগি রান্না করতাম, কিভাবে মাছ ভাজি করতাম, মাছ রান্না করতাম, সব রান্না করে আবার বাটিতে ঢেলে ঢেলে রাখতাম, কারণ আমার তেমন কোনো কিছু ছিল না। আমার চা খাওয়ার ছোট্ট একটা পাতিল ছিল, যেটা আমি বাংলাদেশ থেকে সুটকেসে করে নিয়ে গিয়েছিলাম, আর একটা মনে হয় ভাত রান্নার পাতিল ছিল। আর সব কিছু ওখানে যেয়ে কিনবো বলেই আমি এখান থেকে সেভাবে কোনো কিছু ক্যারি করিনি। কিন্তু ওখানে যাওয়ার পর যখন আমার পোস্টিং হয়ে যায়, আমার হাজব্যান্ডের পোস্টিং হয়ে যায় অনেক দূরে, একদম মফস্বলের একটা জায়গায়, তো তখন আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম যে আমি কীভাবে কী করব। এবং সেই সময়কার কথাগুলো যখন আমার মনে পড়ে, আমার নিজের বিশ্বাসও হতে চায় না যে এইভাবে আমি ওইখানে আমার দিনগুলো কাটিয়ে এসেছি। মাশাআল্লাহ, দেখুন কালার কত সুন্দর এসেছে। হলুদের গুঁড়ার কালারটার কারণে আজকে কিন্তু আমার মুরগিটা দেখতে সাদা সাদা লাগছে না, ঠিকঠাক মনে হচ্ছে। জানাবেন তো আপনাদের কেমন লাগছে আজকে আমার মুরগির মানে চেহারাটা, একটু জানাবেন। আর গত পর্বে সবাই বলছিলেন সালমা আপু তুমি অনেক স্পিডে কথা বলেছো, অনেক দ্রুত ভয়েস দিয়েছো, লিপি আপা বলেছে, রোমানা আপু বলেছে। আসলেও তাই, গত পর্বে যেটা হয়েছে, আমি আপ্রাণ চেষ্টা করছিলাম একটা ভিডিও দেবার জন্য। আসলে আমার ভিডিও দেওয়ার গ্যাপ পড়ে যাচ্ছিল। তো আমি কোচিং থেকে এসে স্পিডে ভয়েসটা দিয়ে চেষ্টা করেছি আপনাদের সামনে একটা ভিডিও আনবার জন্য। এটা একদম সন্ধ্যার দিকের একটা অংশ। আমি একটু ফ্রুট কাস্টার্ড বানাবো, সেই জন্য এখানে ফ্রুটস কেটে নিয়েছি। আর কাস্টার্ডের জন্য যেই কাস্টার্ডটা রেডি করে নিতে হয় দুধ দিয়ে, কাস্টার্ড পাউডার দিয়ে, সেটাও আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন জাস্ট ফ্রুটসগুলোকে দিয়ে তার সাথে কাস্টার্ডটাকে অ্যাড করে দিয়ে তারপর আমি সব মিক্সড করে নেব। তো এখানে আমি নিয়েছি আপেল, তারপরে আঙ্গুর এবং কলা। এই গরমের দিনে এগুলো দিয়ে খেতেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ খুব শিগগিরই পাকা আম আসবে, তখন আবার পাকা আম দিয়েও ইনশাল্লাহ আমরা কাস্টার্ড করে খাবো।
পুরো কাস্টার্ডটা সেট হবার পর আমি উপরে অল্প কিছু কেক দিয়ে দিয়েছি। এখানে এক স্লাইস কেককে আমি ছোট ছোট করে কেটে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। এখানে আমি লেয়ারে লেয়ারে কাস্টার্ডের সেই দুধের অংশটা এবং ফ্রুটসগুলোকে অ্যাড করে নিয়েছি। আসলে এরকম একটা কাস্টার্ড তৈরি করা থাকলে রাত্রেবেলা যখন আমার মেয়েরা কিছু একটা খেতে চায়, তো এরকম একটা হেলদি খাবার যদি ওদের সামনে থাকে, নিশ্চয়ই এটা ওদের জন্য অনেক ভালো হবে। আর যা বাজে একটা গরম পড়েছে, এরকম একটা ঠান্ডা খাবার তো ওয়েদার ডিমান্ড বলাই যায়। আমি যে শুধু কাস্টার্ড তৈরি করেছি তা না, আমি সেদিন দুটো ডাবও কিনেছিলাম এবং সেই ডাবের পুডিংও আমি সেট করেছি। কিন্তু এত বেশি দৌড়াদৌড়িতে থাকা হয় যে অন ক্যামেরায় কোনো কিছুই করা হয়নি। তো আমার পুরো জিনিসটাই করা হয়েছে অফ ক্যামেরায়। তবে অফ ক্যামেরায় আমি যতই যাই করি না কেন, অন ক্যামেরায় আপনাদের সামনে ডাবের পুডিংটা অবশ্যই শেয়ার করব। এই যে চলে এলো আমার ডাবের পুডিং। এই ডাবের পুডিংয়ের রেসিপিটাও কিন্তু আমি আমার প্রিয় আপুদের চ্যানেল থেকেই পেয়েছি। আমার কুকিংয়ের আপুরা এত মজার মজার ডেজার্ট শেয়ার করেন, তো তখন তাদের বিভিন্ন রেসিপি থেকে আমি আইডিয়া নিই এবং সেগুলো আমি তৈরি করার চেষ্টা করি। তো আপুদের সেই জন্য জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর এই ডাবের পুডিংটা ফার্স্ট টাইম আমি বানালাম, আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে, ঠিকঠাক হয়েছে। তো আজ অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম। যদি কোথাও ভুল কিছু বলে থাকি কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখছেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।